নবম শ্রেণীর বাংলা প্রথম ভাষা পাঠ্যক্রমে সহায়ক পাঠ এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার, গল্পকার ও শিল্পী সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি নামক এই সংকলন গ্রন্থটি মনোনীত করেছেন। আমরা পাঠ্যক্রমের নির্দেশ অনুযায়ী চিহ্নিত গল্পগুলি পাঠ করব, গল্পগুলির বিশ্লেষণ করব এবং প্রশ্নপত্রের মানবিন্যাস অনুযায়ী সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর উভয় বিষয়ে আলোকপাত করব। এর সঙ্গে আমাদের একটা বড় উদ্দেশ্য হবে এই বিশ্ববিখ্যাত লেখক, শিল্পী, স্রষ্টার বিখ্যাত কল্পবিজ্ঞানের চরিত্র প্রফেসর শঙ্কু সম্বন্ধে একটা ধারণা এবং এই অনন্য কিশোর সাহিত্য, যা বৃহত্তর অর্থে সব বয়সের, সব মননের উপযোগী, অত্যন্ত আকর্ষণীয় একটি সৃষ্টি, এই সৃষ্টি সম্বন্ধে একটা সম্যক ধারণা করা। এই সহায়ক পাঠ গ্রন্থ অধ্যয়ন করতে করতে ছাত্রছাত্রীদের যদি সত্যজিৎ রায়ের সাহিত্য তথা তাঁর কল্পবিজ্ঞানের এই অনন্য চরিত্র সম্বন্ধে আরও কৌতূহল জাগে, তবেই এই পাঠ প্রণয়নের উদ্দেশ্য সর্বাংশে সার্থক হবে। প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গ্রন্থটিতে চিহ্নিত যে গল্পগুলি বোমযাত্রীর ডায়েরি, কভার্স এবং স্বর্ণপর্ণী নবম শ্রেণীর পাঠ্যক্রমে এই তিনটি গল্প পাঠ হিসেবে দেওয়া আছে। এছাড়াও আরও তিনটি গল্প এই বইতে রয়েছে। গল্পভিত্তিক আলোচনায় যাওয়ার আগে কিছু জরুরি প্রাককথন রয়েছে। প্রথমেই গল্পগুলির লেখকের সঙ্গে পরিচয় করব। সত্যজিৎ রায় 1921 সালের 2রা মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলা সাহিত্যের আর এক অনন্য স্রষ্টা সুকুমার রায়, যিনি একাধারে কবি এবং অদ্ভুত রসের স্রষ্টা হিসেবে পরিচিত। যুক্তিবাদী মননের মানুষ সুকুমার রায়ের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার সঙ্গে কল্পনার অদ্ভুত মিশেল ঘটেছিল, আর তার সঙ্গে তার অসামান্য ছবি আঁকার দক্ষতা সুকুমার রায়ের কবিতাগুলিকে অনন্য করেছে। তার বই সত্যি এক বিচিত্র ভাবের স্বাদ দেয়। তার মধ্যে নির্মল হাস্যরসের পাশাপাশি সমকালীন নানা অন্যায়ের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গের শানিত ফলাও আছে। সত্যজিতের প্রপিতামহ অর্থাৎ সুকুমার রায়ের পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন অসামান্য কথাকার, কিশোর সাহিত্যের অনন্য রচয়িতা, একই সঙ্গে চিত্রকর। সন্দেশ নামক শিশু পত্রিকা ছিল তাঁর মস্তিষ্ক প্রসূত। এই সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকার সত্যজিতের মধ্যে
প্লাবিত হয়েছিল, তাকে সৃজনের ক্ষেত্রে দিনে দিনে এক স্বতন্ত্র সত্তায় অনুপ্রাণিত করেছিলেন সত্যজিতের পিতা এবং পিতামহ। কলকাতার নাগরিক আবহে কেটেছে তাঁর ছাত্রজীবন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই প্রথাগত শিক্ষা অর্জন করে বিশ্বভারতী থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং প্রথম জীবনে তখনও তার লেখক হিসেবে আত্মপ্রকাশ হয়নি। সত্যজিতের স্কেচের হাত ছিল অসাধারণ। তিনি একজন কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে, ক্যালিগ্রাফার হিসেবে, বিজ্ঞাপনের বিপণন পত্র, বিভিন্ন বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ এবং অন্যান্য কমার্শিয়াল আর্টের কাজ করতে থাকেন। তারই সঙ্গে সঙ্গে সন্দেশ পত্রিকার প্রকাশনার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। খুব ছোটোবেলায় সুকুমার রায় গত হয়েছিলেন। সত্যজিতের নিজের কথাতেই তার বাবার পরিচয় তিনি পেয়েছেন বাবার লেখার মধ্যে দিয়ে, বাবার ছবির মধ্যে দিয়ে। যে আকর থেকে প্রফেসর শঙ্কুর কাহিনীর পরিকল্পনা উঠে আসছে, সেখানে সত্যজিতের এই ছেলেবেলার অধ্যায়টা খুব জরুরি। যখন ছোট ছিলাম নামে সত্যজিতের যে ছোটোবেলার আত্মকথনমূলক বইটি আছে, সেই বইটি পাঠ করলে তার ছোটোবেলার জগৎ, ছোটোবেলার নানা আনন্দ অনুভূতি এবং বিভিন্ন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, এসব তার বিভিন্ন গোয়েন্দা গল্প, ফেলুদার গল্প এবং সর্বোপরি প্রফেসর শঙ্কুর নানা কাহিনীর মধ্যে সুপ্ত হয়ে রয়েছে। সত্যজিৎ ক্রমশ নিজের সৃজনের অভিমুখ বদলে ফেলেন। একজন ক্যালিগ্রাফার আর্টিস্ট থেকে আস্তে আস্তে তার মধ্যে থেকে জন্ম নেয় এক অসামান্য চলচ্চিত্র পরিচালক। কথা আমরা সবাই জানি। তার চলচ্চিত্র জীবনের, চলচ্চিত্র সৃষ্টির যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, সে সম্বন্ধে আলাদা করে তথ্য নির্ভর আলোচনা করার স্থান এটা নয়। কিন্তু তার চলচ্চিত্র সত্তা, তার লেখক সত্তা, চিত্রকর সত্তা, এসবই ছিল একে অপরের পরিপূরক। প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটা শুধু পড়ার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে এ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ, তার চরিত্রের বর্ণনা, সবটাই লক্ষণীয়। একটা সামগ্রিক সৃষ্টি, একটা টোটাল আর্ট, যেখানে একই সঙ্গে লেখার মধ্যে দিয়ে তিনি অসামান্য কাহিনী জাদুজাল বুনছেন, তার সঙ্গে সঙ্গে তার অসামান্য স্কেচ, যা দিয়ে একটা চরিত্রকে যেন জীবন্ত করে ফুটিয়ে তুলছেন, তার সঙ্গে তার পিতা এবং পিতামহের কল্পনার ভেলায় চড়ে বসার যে অপরিসীম ক্ষমতা, সেটাও তার মধ্যে আত্মীকৃত হয়ে রয়েছে। সত্যজিতের বিভিন্ন ধরনের লেখা আছে। সবথেকে আগে যে নামটা উঠে আসে ফেলুদা, তার গোয়েন্দা গল্প। এছাড়া অন্যান্য ছোট গল্প, বিভিন্ন অদ্ভুত রসের গল্প, হাসির গল্প, মজার গল্প, এসবের মধ্যে প্রফেসর শঙ্কু
আরও অন্যরকম। এ হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। এখন এই কল্পবিজ্ঞানের গল্প কথাটা আমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, তাই শঙ্কুর আলোচনায় কল্পবিজ্ঞানের গল্প বিষয়টা কি সেটা একটু আগে দেখে নেওয়া দরকার। কল্পবিজ্ঞানের গল্প হচ্ছে কল্পনা এবং বৈজ্ঞানিক প্রজ্ঞার মিশ্রণে রচিত কাহিনী। একটু খটকা লাগতে পারে যে বিজ্ঞান তো যুক্তি নির্ভর দৃষ্টিকোণে চলে, বিজ্ঞানে সব কিছুই প্রমাণ সাপেক্ষ, আর কল্পনাতে তো কোনো কিছু প্রমাণ লাগে না, সেখানে 2 2 5 হতে পারে, 2 2 7 হতে পারে। তাহলে কল্পনা আর বিজ্ঞান এই বিষয়টা একসঙ্গে খাপ খায় কী করে? এখন কল্পনা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এই কল্পনা থেকে আসে অনুসন্ধিৎসা। সভ্যতার সেই একদম প্রাগৈতিহাসিক লগ্ন থেকেই মানুষ যা দেখেছে তাকে নিয়ে ভেবেছে, আর ভেবেছে বলেই তার থেকে নতুন আরও কিছু জগতে পৌঁছানোর চেষ্টা মানুষ করেছে। মানুষের চোখে দেখা জগৎ, তার সঙ্গে সঙ্গে আরও একটা জগৎ আছে, তার মনে দেখা জগৎ, যা তার কল্পনার জগৎ। এই কল্পনা আছে বলে কিন্তু মানুষ নতুন কিছু ভাবতে পারে। যা আমার সামনে ঘটছে, যা আমার আশপাশে রয়েছে, যার কার্যকারণ সবই আমি ব্যাখ্যা করতে পারি, তার বাইরেও কি কোনো দুনিয়া নেই? তার বাইরেও কি কিছু জানার নেই? বা এমন কি আরও কিছু নেই যা আমার অজানা? বা এমন কি কিছু নেই যা আমি লাভ করলে, যে প্রাপ্তি লাভ হলে আমার জীবনটা আরও অন্যরকম হয়? এই যে সাধারণ, স্বাভাবিক অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কয়েকটা কথা, মানুষের মস্তিষ্ককে এই কথাগুলি চিরকাল ভাবিয়েছে, তবেই কিন্তু সভ্যতার অগ্রগতি হয়েছে। মানুষ যা করতে পারে না, যা তার যুক্তিবোধের অতীত, তা নিয়ে মানুষ কল্পনা করেছে। আর কল্পনা করেছে বলেই একদিন তার যুক্তিবাদী মন কার্যকারণ সম্পর্কে বিশ্লেষণ করে তার জানা জগৎ থেকে অজানা জগতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। চার্লস অগাস্টাস লিন্ডবার্গ, তাঁর স্বপ্ন ছিল এক বিহঙ্গ বাসনা, পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন। এই স্বপ্ন আরও কয়েক শতক আগে দেখেছিলেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি যখন হেলিকপ্টারের নকশা এঁকেছিলেন, তখন মানুষের কাছে এরোপ্লেন কেন, সামনে গ্যাস বেলুনের প্রযুক্তিও তার আয়ত্তে ছিল না। কিন্তু মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন দেখেছিল বলেই শিল্পী তার কল্পনাতে হেলিকপ্টারের নকশা এঁকেছিলেন। স্বপ্ন দেখেছিল বলেই একের পর এক মানুষ, নানা বিজ্ঞানী নানাভাবে মানুষকে আকাশে ওড়ানোর চেষ্টা করেছেন। প্রথমে সে নিজে পাখির মতো ডানা বেঁধে ওড়ার চেষ্টা করেছে। যখন সে বুঝতে পেরেছে তার পক্ষে পাখির মতো ডানা নেড়ে ওড়া সম্ভবপর নয়, তখন সে পাখির মতো যন্ত্র তৈরি করার চেষ্টা করেছে। অর্থাৎ কল্পনা বিজ্ঞানকে দিশা দেখায়। মহাবিশ্ব নিয়ে যে অপরিচয়ের অজ্ঞেয় জগৎ আছে, তাকে ভেদ করার মানুষের যে অদম্য বৈজ্ঞানিক প্রয়াস, তার মূলে কিন্তু আছে মানুষের কল্পনা। তাই কল্পবিজ্ঞানের কাহিনীর নানা বিষয়ের মধ্যে একটা বড় বিষয় হয়ে ওঠে মহাবিশ্বে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব। এলিয়েন, ভিন গ্রহের প্রাণীর এখানে আসার কাহিনী, কিংবা এখানকার কোনো মানুষের অন্য কোথাও যাওয়ার কাহিনী। এ কাহিনী বহুদিন ধরে লেখা হয়ে এসেছে। এমন এক সময়ে অন্য গ্রহে যাওয়ার কল্পনা মানুষ তার সাহিত্যে করেছিল, তার কল্পবিজ্ঞানের রচনায় করেছিল, যখন মানুষের তৈরি করা এয়ারক্রাফট
তার তৈরি করা রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে গণ্ডি পেরোনোর কথা ভাবতেই পারেনি। আর আজ মহাকাশ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। আজ মানুষ মহাকাশ স্টেশন তৈরি করছে, অন্য গ্রহে পা রাখার দুঃসাহসিক স্বপ্ন দেখছে, সে অন্য গ্রহে বসবাস করার ইচ্ছা পোষণ করছে। আর সবথেকে বড় যে জিজ্ঞাসা বিজ্ঞানীদের মস্তিষ্কে ঘুরে ফিরে বেড়ায়, তা হচ্ছে এই পৃথিবী কি সত্যিই এক নিঃসঙ্গ গ্রহ? তা কি সত্যি দ্য লোনলি প্ল্যানেট, নাকি মহাবিশ্বের অন্য কোথাও, অন্য কোনোখানে আছে কোনো প্রাণের অস্তিত্ব? হয়তো আমাদের মতো তারাও চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে। জানি না বিজ্ঞানীদের এই প্রশ্নের কোনো সদর্থক উত্তর কোনোদিন আসবে কিনা, কিন্তু কল্পবিজ্ঞানের রঙিন ঘোড়া উড়ে চলে বিজ্ঞানের নানা আশ্চর্য আবিষ্কারকে সঙ্গী করে। কখনো সময় ব্যবধান ভেঙে সে অতীতে যাওয়ার চেষ্টা করে, কখনো ছায়াপথের ব্যবধান ঘুঁচিয়ে সে অন্য কোনো গ্রহে পা রাখার কথা ভাবে। যেমন শঙ্কুর বোমযাত্রী ডায়েরি এই লেখার সূত্রে সত্যিতে আরেকটা গল্পের প্রসঙ্গ এসে যায়। গল্পটির নাম বঙ্কুবাবুর বন্ধু। সেখানে এমনই এক ভিন গ্রহের জীবের আসার কথা বলা হয়েছে, যে গল্পটি সত্যজিতের পরবর্তী বয়সে দ্য এলিয়ান নামে একটি ছায়াছবি হওয়ার কথা ছিল, যা স্ক্রিপ্টও তিনি লিখেছিলেন, কিন্তু সেই ছায়াছবি কলম্বিয়া পিকচার্স থেকে শেষ পর্যন্ত আর কাজ শেষ হয়নি। সত্যি তার আগেই প্রয়াত হন। এমন ভিন গ্রহের প্রাণীদের জিজ্ঞাসা কল্পবিজ্ঞানের গল্পে আছে। যেমন মানুষের জীবনের নানা সমস্যার সমাধান খুব চট করে ফেলার মতো এক ইচ্ছে পূরণের সব পেয়েছির দেশের গল্প, যা অন্য অর্থে এক রূপকথা, এও কল্পবিজ্ঞানের গল্পে দেখতে পাওয়া যায়। প্রফেসর শঙ্কু তাই নানা বিচিত্র যন্ত্র আবিষ্কার করেন, কখনো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি, কখনো বা শত্রুকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনন্য অ্যানাইহিলিন পিস্তল। কল্পবিজ্ঞানের গল্প তাই আধুনিক সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী বিভাগ, একটা শক্তিশালী চিন্তার স্রোত, যে চিন্তার স্রোত হয়তো আগামী দিনে বিজ্ঞানের আবিষ্কারকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। কখনো মানুষের প্রাণীজগতের অতীতের রহস্য পুনরুদ্ধারের কাজে, কখনো ভবিষ্যতের পৃথিবীকে এক অন্যরকমভাবে বাসযোগ্য করার কাজে। আর বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের গল্পের স্রষ্টা হিসেবে তাই সত্যজিৎ রায় নিঃসন্দেহে অগ্রগণ্য, নিঃসন্দেহে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সার্থক, কারণ তার কল্পবিজ্ঞানের গল্পের এই মানুষগুলি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সব স্তরের মানুষের মননে এক অন্য আবেদন জাগিয়েছে। এরপরে আসছি প্রফেসর শঙ্কুর চরিত্রচিত্রণ এবং কাহিনী বিন্যাস প্রসঙ্গে। প্রফেসর শঙ্কু সত্যজিতের আত্মিক সৃষ্টি, অর্থাৎ এই চরিত্রের মধ্যে সত্যজিৎ নিজে মিশে আছেন। শঙ্কুর পরিচয় যা আমরা পাই, শঙ্কু একজন
বড় মাপের বিজ্ঞানী। তার পারিবারিক পরিচয় যা পাওয়া যায়, তার পিতা এবং পিতামহের কথা। তার পিতা কখনো চাননি শঙ্কু বিজ্ঞানের ছাত্র বা গবেষক হোক। তবু শঙ্কু প্রথম জীবনে শিক্ষকতা করেছেন পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে, এবং তারপর বিজ্ঞানের রহস্যময় সরণিতে নতুন আবিষ্কারের তাগিদে কলকাতা শহরের জনরব থেকে, জনসমুদ্র থেকে অনেক দূরে গিরিডির নির্জন পরিবেশে একটা বাড়িতে বসবাস করছেন, এবং সেখানে তার যে গবেষণাগারটি আছে সেটি একটি অত্যন্ত অত্যাধুনিক গবেষণাগার অথবা অত্যাশ্চর্য গবেষণাগার। সত্যজিৎ রায় 1965 সালে শঙ্কুর প্রথম গল্পটি লিখেছিলেন, যেটা বোমযাত্রীর ডায়েরি, এবং 1992-তে মারা যাওয়ার আগে প্রকাশিত শেষ গল্পটি হচ্ছে স্বর্ণপর্ণী। আমাদের সহায়ক পাঠের এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরির গল্পগুলি খুব সুচিন্তিতভাবে চয়ন করা হয়েছে, যেখানে শঙ্কুর প্রথম আত্মপ্রকাশের কাহিনী এবং সর্বশেষ অ্যাডভেঞ্চারের কাহিনী দুটোই দেওয়া আছে। এই শঙ্কুর গিরিডিতে বাসিন্দা হওয়ার পেছনে সত্যজিতের ব্যক্তিজীবনের অনুষঙ্গ কাজ করছে। ছোটোবেলায় সত্যজিতের গিরিডি ভ্রমণ, তার স্মৃতির কথা তার লেখায় পাই আমরা, এবং এই গিরিডির পরিবেশ সম্ভবত তাকে এতটাই নাড়া দিয়েছিল তার একাধিক সৃষ্টিতে, তার একাধিক গল্পে, নানা কাহিনীর কেন্দ্রবিন্দুতে গিরিডি তার প্রাকৃতিক সৌন্দর্য, উচ্ছ্রী নদীর ধার অথবা হুড্রু জলপ্রপাত ইত্যাদি উঠে আসে। সে ফেলুদার কাহিনী হোক কিংবা অন্য কোনো কাহিনী হোক। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু তার কাহিনী যেসব জায়গাতে আমাদের নিয়ে যাচ্ছে তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। কাহিনীগুলো আমাদের নিয়ে যায় ঐতিহাসিকভাবে সমৃদ্ধ কোনো না কোনো স্থানে, যেখানে পৃথিবীর প্রাচীন সভ্যতার নানা নিদর্শন আছে এমন কোনো আবহ, অথবা কখনো নিয়ে যায় এই বর্তমান পৃথিবী থেকে মহাকাশের দূরতর কোনো স্থানে, অথবা কখনো নিয়ে যায় এমন কোনো অভিনব আবহাওয়ায়, হয় কোনো অত্যাশ্চর্য গবেষণাগার অথবা কোনো অসম্ভব প্রতিভাবান কিন্তু উন্মাদ বিজ্ঞানীর ভয়ঙ্কর সাহচর্য, এবং প্রতিটাই যথেষ্ট রোমহর্ষক, পাঠককে কাহিনীর মধ্যে একদম গভীরভাবে আকৃষ্ট করে। তা শঙ্কুর এই যে পরিকল্পনা, এখানে একাধিক প্রভাব সম্ভবত কাজ করেছে। সত্যজিতের পিতা সুকুমার রায়ের হেঁসোরাম হুঁশিয়ার একটি চরিত্র, এবং সত্যজিতের অত্যন্ত প্রিয় লেখক স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল, যিনি একাধারে বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের রচয়িতা, এবং তার কল্পবিজ্ঞানের নায়ক চরিত্র ডক্টর চ্যালেঞ্জার। সম্ভবত এই দুই চরিত্রের প্রভাব সত্যজিৎকে যথেষ্ট
স্পর্শ করেছিল তার ফেলুদা চরিত্র সৃষ্টির ক্ষেত্রে এবং প্রফেসর শঙ্কুর চরিত্র সৃষ্টির ক্ষেত্রে। প্রফেসর শঙ্কু এক অসম্ভব বুদ্ধিমান ব্যক্তিত্ব, অসম্ভব মেধাসম্পন্ন একজন ছাত্র তিনি ছিলেন। সত্যজিতের একাধিক গল্পের নায়ক চরিত্রের নায়কের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নায়ক বুদ্ধিমান এবং নায়ক এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। শঙ্কুর ক্ষেত্রেও তাই। শঙ্কু বহু ভাষাবিদ। শঙ্কু একটা নয় দুটো নয়, অন্তত 69খানা ভাষা সমানভাবে বলতে পারেন, পড়তে পারেন, যা একটা বিস্ময়। শঙ্কু অত্যন্ত দ্রুত জটিল গণিতের সমস্যার সমাধান করতে পারেন এবং শঙ্কু তার আবিষ্কার ও উদ্ভাবন এর যে তালিকা আমাদের দিচ্ছেন তা এক কথায় মানব সভ্যতার বহু সমস্যার সমাধান অনায়াসে করে ফেলতে পারে। যেমন শঙ্কুর উদ্ভাবন লুমিনিম্যাক্স বাল্ব, যা দেখতে ছোট আকৃতির গোলক হলেও 200 ওয়াট বাল্বের সমান আলো দেয় এবং অনায়াসে বহুক্ষণ চলতে পারে। এই লুমিনিম্যাক্স ব্যবহার করলে বিদ্যুৎ সমস্যার সমাধান অনায়াসে হয়ে যাবে। শঙ্কুর সর্বক্ষুধা তৃষ্ণানাশক বড়ি ইন্ডিকা, যা নাকি একবার খেলে 24 ঘন্টা কিছু খাবার বা জল খেতেই হয় না। আশ্চর্য। শঙ্কুর আবিষ্কার মিরাকিউরাল বড়ি, যা স্বর্ণপর্ণী গাছের পাতা থেকে তিনি তৈরি করেছেন। এই মিরাকিউরাল বড়ি সর্বরোগনাশক। জটিল থেকে জটিলতর দুরূহ রোগের চিকিৎসা সহজে এই ওষুধে করে ফেলা সম্ভব। শঙ্কুর আবিষ্কার অ্যানাইহিলিন পিস্তল, শত্রুকে নিমেষে যা নিশ্চিহ্ন করে দেয়। এমন আবিষ্কারের তালিকা করতে হলে তা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। এক কথায় শঙ্কু একজন এমন অসামান্য বিজ্ঞানী, তার আবিষ্কারগুলো এমন অসামান্য আবিষ্কার, তার উদ্ভাবনগুলি এমন অসামান্য উদ্ভাবন, যা যেন আমাদেরই অনেকের কল্পনায় নানা সমস্যা সমাধানের দরজা এক মুহূর্তে খুলে দেয়। সেই কাহিনী পড়তে পড়তে শঙ্কু যেন আমাদেরই খুব চেনা জানা কাছের একজন হয়ে ওঠেন। অথচ এই বিচিত্র চরিত্রকে ঘিরে যত জানি তত বিস্ময়ের ঘোরও আমাদের বাড়তেই থাকে। এখানেই সত্যজিতের অসামান্য সৃজন। তিনি এই বিজ্ঞানীর চরিত্রকে গড়েছেন শুধু বিজ্ঞানী নয়, শুধু একজন আকর্ষণীয় মানুষ হিসেবে নয়, এই বিজ্ঞানীর মধ্যে, তার আবিষ্কারের মধ্যে, তার উদ্ভাবনের মধ্যে যেন আমাদের চাওয়া পাওয়ার এক সব পেয়েছি দেশ চোখ বুজে আমরা সন্ধান করতে পারি। আসছি আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আলোচনায়। শঙ্কুর কাহিনী বলা হচ্ছে ডায়েরির ভঙ্গিতে, অর্থাৎ এই প্রফেসর শঙ্কুর ডায়েরি যে পাঠ্যপুস্তকটি আমাদের দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র এই পুস্তকের প্রয়োজনে এর নামকরণ হয়েছে তা নয়। যদি শঙ্কুর সমগ্র কাহিনী আমরা পড়ি, শঙ্কুর সবকটি কাহিনী এই ডায়েরির শৈলীতে লেখা। অর্থাৎ শঙ্কুর কাহিনী, শঙ্কুর গল্প শঙ্কু নিজেই বলছেন এবং তার নিজস্ব অনুভূতি মিশিয়ে কথাটাই বলছেন। তার বিশ্বাস, তার অবিশ্বাস, তার নিজস্ব ভঙ্গি, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনায়াসে এই কাহিনীর মধ্যে উঠে আসছে। একটা আত্মকথনের ভঙ্গি রয়েছে এখানে। সেই আত্মকথনের দৃষ্টিতে শঙ্কু দেখছেন পৃথিবীর ফেলে আসা ইতিহাসকে, সেই দৃষ্টিতে শঙ্কু দেখছেন ভবিষ্যতের পৃথিবীর সম্ভাব্য দিনগুলিকে বা পরিণতিগুলিকে, যা আসলে এক কথায় স্রষ্টা সত্যজিৎ রায়েরই আত্মকথনের দৃষ্টি হয়ে উঠছে। এইভাবে শঙ্কুর চরিত্রর মধ্যে, শঙ্কুর কাহিনীর মধ্যে সত্যজিৎ রায় ওতপ্রোতভাবে মিশে আছেন। এই কাহিনীর
পরিবেশন, তাই সত্যজিতের কলমে অভিনব। সম্ভবত তাঁর আগে বাংলা ভাষার কোনো কল্পবিজ্ঞানের গল্প এমন ডায়েরি আঙ্গিকে লেখা হয়নি। কল্পবিজ্ঞানের গল্প পরিবেশনের ক্ষেত্রে এই ডায়েরির আঙ্গিক ব্যবহার শঙ্কুর ক্ষেত্রে অত্যন্ত সফল, এটা এক কথায় বলা যায়। এই ক্লাসে আলোচনার মূল বিষয়গুলি থেকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, আলোচনার সংক্ষেপটি একবার দেখে নেওয়া যাক। সত্যজিৎ রায় বহুমুখী প্রতিভাধর স্রষ্টা, চিত্রশিল্পী, লেখক, প্রাবন্ধিক ও চলচ্চিত্রকার। প্রফেসর শঙ্কু কল্পবিজ্ঞানের চরিত্র, একজন অপ্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী। লেখকের ব্যক্তিজীবনের ছায়াপাত আছে তার প্রফেসর শঙ্কুর চরিত্রে ও কাহিনীতে, আর কাহিনীটি ডায়েরি হিসেবে লেখা, যা আত্মকথনমূলক। এই সূত্রগুলি স্মরণে রেখে আমরা পরবর্তী ক্লাসে শঙ্কুর গল্পের মধ্যে ঢুকে পড়ব। পরবর্তী ক্লাসে প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের প্রথম চিহ্নিত গল্প বোমযাত্রীর ডায়েরি পড়া হবে ও প্রশ্নোত্তর আলোচনা করা হবে। আজকের ক্লাসে যা পড়া হলো, এ বিষয়ে তোমরা যে কোনো প্রশ্ন স্বচ্ছন্দে করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই ঘরে থেকো, সুস্থ থেকো।